একটা হাসি খুশি মেয়ের জীবন মুহূর্তেই তছনছ করে দেয় পাঁচজন নরপিশাচ। এই ভঙ্গুর সমাজের রাস্তার ভিড়ে লুকিয়ে থাকা মানুষরূপী কিছু হয় না, শেষ করে দেয় তার জীবনটাকে। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। যে যেমন পাপ করবে তাকে তার সাজা পেতেই হবে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন 2026 সালে মুক্তি পাওয়া বলিউড কোর্টরুম ড্রামা আস্তি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। কাহিনীর শুরুতেই একটা মেয়েকে দুই রেল লাইনের মাঝে চরমভাবে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেখে বোঝা যায় মেয়েটা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। একদল পশু তার সাথে পাশবিক অত্যাচার করে তাকে ফেলে রেখে গিয়েছে। ভোরের দিকে একটা লোক এসে মেয়েটাকে পড়ে থাকতে দেখে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পরের দৃশ্যে আমরা কার্তিককে দেখি যে কিনা উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। এই শহর তো দূর থেকে নর্মাল মনে হয়, কিন্তু আসলেই কি তাই? এইবার আমাদের একটা পরিবারকে দেখানো হয়, বিনয় আর পরিমার ছোট সংসার, তাদের ছেলে ধ্রুবকে নিয়ে। সকালে পরিমা ছেলেকে দ্রুত স্কুলের জন্য রেডি হতে তাড়া দিচ্ছিল, সেই সাথে তার স্কুলের ব্যাগ টিফিন গুছিয়েও দিচ্ছিল। বিনয়ও তাকে হেল্প করছিল। আর এরই মাঝে আমরা পাশের প্রতিবেশী মেঘা আর তার মেয়ে স্থানা ও ছেলে চার্লি সম্পর্কেও জানতে পারি। মেঘার স্বামী সম্পর্কে বিনয়ের ভাই হয়, তাই তাদের সাথে পরিমা ও বিনয়ের ভালো সম্পর্ক। পরিমা ও বিনয় একে অন্যকে ভীষণ ভালোবাসে। তাদের মধ্যে এখন অনেক রোমান্টিকতা দেখা যায়। তারা অফিসের জন্য রেডি হচ্ছিল, তো রেডি হয়ে তারা যে যার গন্তব্যের জন্য বেরিয়ে পড়ে। রাস্তার পাশের দোকানে কার্তিকের সাথে দেখা হয়। কার্তিক হচ্ছে বিনয়ের কলিগ। কার্তিক এখানে এসে বলে, 30 টাকার স্যান্ডউইচ কিনলাম, এতে 100 গ্রাম পনিরও ঠিক মতো নেই, আর সামান্য অন্য আইটেম আছে, কিন্তু এত দাম কি করে? পরিমা বলে, এটা কৃত্রিম পনির, তাই। এই বলে সে রাস্তায় চলে যায়। কার্তিক, বিনয় আর ধ্রুব এবার তাদের বাসের দিকে যায়। সেখানে বিনয় ধ্রুবকে বলে, সানাকে আগে উঠতে দাও, আমাদের উচিত মেয়েদেরকে আগে যেতে দেয়া। কার্তিক তখন বলে, আরে ও তো বাচ্চা, এখন এসব বলার কোনো মানে নেই। কিন্তু বিনয় বলে, বাচ্চাই একদিন বড় হবে, তাই না? পরিমাকে তার স্কুলের দিকে যেতে দেখি আর কোর্টের এরিয়াতে আসতে দেখা যায় অ্যাডভোকেট রাভিকে। এরপর কার্তিক আর বিনয়কে তাদের সুপার শপে কাজ করতে দেখা যায়। প্রোডাক্টের এক্সপায়ার ডেট দেখে বিনয় সেগুলো বাদ দিচ্ছিল, আর পরিমা ছিল স্কুল টিচার, বাচ্চাদের ক্লাস নিত। এরপর কার্তিক বাইরে বের হয় আর রাস্তায় প্রচুর জ্যাম। সে বসু স্যারকে জানায় জ্যামের জন্য ডেলিভারি ম্যানের দেরি হচ্ছে। এইবার কার্তিক যখন রাস্তা পার হচ্ছিল তখন গাড়ি থেকে রাভি তাকে দেখে ফেলে আর অবাক হয়ে যায়। এরপর রাভির গাড়ি যখন ক্রস করে যায় তখন কার্তিক অনেকক্ষণ তাকিয়েছিল, যেটা গাড়ির সাইড মিররে দেখা যায়। কিছু দূর গিয়ে রাভি গাড়ি থামিয়ে নেমে আসে। রাস্তা পার করে হাঁফাতে হাঁফাতে সামনে এসে বলে, কার্তিক দা, আপনি কবে আসলেন? আমাকে জানালেন না পর্যন্ত। এরপর রাভি কার্তিককে বাড়িতে নিয়ে যায়। এরপর জিজ্ঞেস করে কার্তিক কবে এসেছে। কার্তিক জানায় 6 মাস হলো। রাভি তখন জিজ্ঞেস করে, তাহলে আপনার বাসায় কেন খালি ছিল? এইবার রাভি আরও বলতে শুরু করে, কাবেরী দিদি আপনার জন্য অপেক্ষা করছিল। ডাক্তার 3 দিন সময় দিয়েছে, কিন্তু কাবেরী দিদি 7 দিন অপেক্ষা করেছিল। ডাক্তাররা হাজব্যান্ডকে খুঁজছিল ফর্মে সই করতে, কিন্তু আপনি আসেননি, তাই আমাকেই সই করতে হলো। সেই কাগজে লিখেছিল কাবেরী দিদির ট্রিটমেন্ট বন্ধ করে দিতে হবে, যাতে সে আর কষ্ট না পেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। মানে রাভি পুরো ইমোশনাল হয়ে যায় এই ঘটনা কার্তিককে বোঝাতে গিয়ে। একজন স্ত্রী মারা যাচ্ছে, তার পাশে স্বামীর থাকা কতটা জরুরি ছিল, কিন্তু কার্তিক সেখানে ছিলই না। আবার এখনও তার মধ্যে সেরকম প্রতিক্রিয়াও দেখা যায় না। রাভি আবার বলে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসতেন, আরও তো চাকরি আছে। অনেকেই দেশে বা দেশের বাইরে অন্য চাকরি করে, তারা কি ছুটিতে আসে না? জন্মদিন, বিয়ে, অন্যান্য অনুষ্ঠানে আসে না? সব বাদ দিলাম, নিজের স্ত্রীর মৃত্যুতে কি আসা যায় না? কার্তিক বলে, তার জব নর্মাল ছিল না, সে চাইলেই পারত না, আর সে এসব নিয়ে কথাও বলতে পারবে না। রাভি এবার জিজ্ঞেস করে, তাহলে এই 6 মাস কি করেছেন? কার্তিক জানায় সে একটা কোম্পানিতে ফ্লোর সুপারভাইজারের পদে আছে। তো রাভি আরও বলে, সে আপনার জন্য অপেক্ষা করছিল। এরপর রাভি একটা ফোন এনে বলে, এটা কাবেরী দিদির ফোন, আপনার জন্য অনেক ভয়েস মেসেজ রেখে গেছে, আমি তো শুনতে সাহস পাই না, আপনি পারলে শুনবেন। কার্তিক যেন নিতে গিয়েও নিতে পারছিল না ফোনটা। অন্যদিকে আমরা পরিমাকে দেখি তার বান্ধবী কলিগের সাথে একটা হলুদের অনুষ্ঠানে নাচ গান করছে। বিনয় তাকে নিতে আসে, আর বিনয়কে দেখে পরিমা একটু লজ্জা পেয়ে যায় এভাবে নাচার জন্য। তো পরিমা বিনয়ের সাথে চলে আসতে চায়, কিন্তু বিনয় বলে, আরে আর একটু থাকো, সমস্যা নেই। বিনয় বাড়িতে চলে আসে কারণ ধ্রুব একা আছে। অনুষ্ঠান শেষে পরিমা বের হয় বাড়ির উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছে, তাই মেট্রো শুনশান, রাস্তাঘাট প্রায় ফাঁকা। পরিমা একাই বলা যায়। হঠাৎ একটা গাড়ি তাকে ফলো করতে শুরু করে। পরিমা বুঝতে পারে বিপদ আসন্ন, তাই সে দ্রুত এগিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু গাড়িটা তার পথ আটকে দাঁড়ায়। আর 3-4 জন ছেলে মিলে পরিমাকে জোর জবরদস্তি গাড়িতে তুলে নেয়। একজনের সাথে হয়তো পারা যেত, কিন্তু 3-4 জন ছেলের সাথে একজন একটা মেয়ে, কিছুই করার ছিল না তার। তারা পরিমাকে গাড়িতে নিয়ে শহরের রাস্তায় খুব দ্রুত ছুটতে থাকে। এদিকে বিনয় এসে মেঘাদের বাড়ি থেকে ধ্রুবকে নিয়ে যায়। ধ্রুব ঘুমিয়ে পড়েছিল, তাকে কোলে নিয়ে সে নিজের ঘরে চলে আসে। এইখানে আবার তার ভাই মানে চার্লির বাবা চার্লিকে শাস্তি দিচ্ছিল দেখে বিনয় বলে, ছোট ছেলেটার উপর এমন না করলে হয় না। চার্লির বাবা বলে,
আমার বাবাও আমাকে এভাবেই মানুষ করেছে, সমস্যা কি? বিনয় আর তর্ক করে না, কারণ তর্ক করে লাভ নেই। এদিকে গাড়িতেই ছেলেগুলো পরিমাকে নির্যাতন করতে শুরু করে। একজন চেপে ধরে রাখে, আরেকজন ভিডিও করতে থাকে, যেন একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে নিজের পুরুষত্ব জাহির করাই তাদের প্রধান কাজ। এখানে নিক্কা গাড়ি চালাচ্ছিল, সে বারবার নিষেধ করে এমন করতে, মেয়েটাকে ছেড়ে দিতে বলে, কিন্তু অন্যরা তার শোনার পক্ষে না। নিক্কা বলে, এটা আমার বাবার গাড়ি, বিপদে আমি পড়ব। এর মধ্যে পরিমা নিজেকে বাঁচাতে একজনের উপর আক্রমণ চালায়, কিন্তু সে তাকে মারধর করতে থাকে, কাচের জানালায় মাথা বাড়ি দেয়। নিক্কা তো মানতেই পারছিল না, সে সেরকম স্টেপও আটকানো নিতে পারছিল না। আর অন্যরা একের পর এক পালা করে পারিমার উপর পাশবিক নির্যাতন চালায় আর উল্লাস করে ভিডিও করে। অন্যদিকে বিনয় ধ্রুব এখন অপেক্ষা করছে পরিমার ফেরার। ধ্রুব একবার তার মাকে কল দেয়, ফোন বেজে কেটে যায়। নিক্কা যেন বোবা প্রাণীর মতো তার বন্ধুদের নৃশংসতা দেখে আর গাড়ি চালাতে থাকে। এদিকে মেঘা এসে একবার খোঁজ নেয়, তখন দেখে বিনয় রাস্তায় গিয়ে অপেক্ষা করছে আর পরিমার কলিগদের কল করতে থাকে সে। একে তো মেয়ে মানুষ, তার উপরে প্রাণপ্রিয় স্ত্রী, এত রাতেও ঘরে ফিরে আসেনি, তাই সে চিন্তায় অস্থির হয়েছিল। নিক্কোর বন্ধুরা যেন নেশায় উন্মত্ত হয়ে উঠেছে, তাদের সমস্ত শক্তি পরিমার উপর একজনের পর একজন করে প্রয়োগ করতে থাকে। নিক্কোর বাবার এই সময় কল আসে আর নিক্কা বন্ধুদেরকে আর নিজেকে বাঁচাতে বাবাকে এই কেস চাপা দিতে ব্যবস্থা করতে বলে। বিনয় তো নির্ঘুম অপেক্ষা করতে থাকে, গার্ডরুমে বসে থাকে সারা রাত। নিক্কার বাবা সব ম্যানেজ করবে বলার পরে তারা পরিমাকে গাড়ি করে এনে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এরপর সেই ট্রেন লাইনের মাঝামাঝি পরিমাকে প্রায় লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেয়, যেন তার কোনো মূল্যই নেই। এরপর তারা একটা গ্যারেজে যায়, সেখানে তাদের গাড়ি রেখে নিজেরা ড্রেস চেঞ্জ করে আর তাদের গায়ে থাকা ড্রেসগুলো একটা পলিথিনে নিয়ে নেয়। তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে তাদের জন্য অটো অপেক্ষা করছিল। এরই মাঝে আমরা দেখি গ্যারেজে তাদের গাড়িকে পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে, যাতে প্রমাণ না থাকে। আর নিক্কার সব জামা কাপড় এক জায়গায় নিয়ে পুড়িয়ে দেয়, সব প্রমাণ লোপাটের চেষ্টা, যাতে তারা কোনোভাবেই ধরা না পড়ে। আমরা শুরুতেই পরিমাকেই দেখেছিলাম, যাকে একটা লোক উদ্ধার করে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। তো দৃশ্য এবার চলে আসে সেই ভোরে, যখন লোকটা পরিমাকে দেখেছিল। আর বিনয় ধ্রুবকে নিয়ে হাসপাতালে আসে। প্রথমেই বিনয় ধ্রুবকে বসিয়ে রেখে ভেতরে যায়। ছোট ধ্রুব তার নিষ্পাপ জিজ্ঞাসু চোখে সব দেখছিল, হয়তো বুঝতে পারছে না, কিন্তু এটাই তার জন্য তার জীবনের সবচেয়ে বড় ট্রমা হতে চলেছে। এদিকে লেডি পুলিশ অফিসার পরিমার জবানবন্দি নেওয়ার জন্য আসে। পরিমা এখনও সেই নৃশংসতার ট্রমা থেকে বেরিয়ে আসতে পারেনি। চোখ বন্ধ করলেই নর পশুগুলোর মুখ তার সামনে ভেসে ওঠে। তো সে আস্তে আস্তে ঘটনার বর্ণনা দিতে চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ দেবার পরে তার অস্বস্তি বোধ হয়। ডাক্তার তাকে বিশ্রাম নিতে পরামর্শ দেয়। বিনয় এরপর সেই লোকের সাথে দেখা করে ধন্যবাদ জানায় যে পরিমাকে হাসপাতালে নিয়ে এসেছে। পুলিশ তারও সাক্ষী নিয়ে রাখে। খবর পেয়ে কার্তিক হাসপাতালে আসে। বিনয় তাকে দেখায় যে পরিমাকে হাসপাতালে আনা হয়েছে। কার্তিক এরপর বিনয়কে আলাদা ডেকে জিজ্ঞেস করে, ধ্রুবকে আনার কি দরকার ছিল? তাকে বাসায় রেখে আসতে পারতে। বিনয় বলে, প্রথমে তাই চেয়েছিলাম, পরে ভেবে দেখলাম পারিবারিক ব্যাপারে পরিবারের সবার থাকা উচিত। এরপর পুলিশ টিমকে আমরা ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ করতে দেখি, যেখানে পরিমাকে পাওয়া গিয়েছিল। পুলিশ অফিসার কনস্টেবলকে বলে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে তথ্য পাওয়া যায় কিনা দেখতে। এরই মধ্যে সিনিয়র অফিসার এসে সঞ্জয়কে জিজ্ঞেস করে কাজের অগ্রগতি কত দূর। সঞ্জয় জানায় সিসিটিভি ফুটেজ এখনো সে হাতে পায়নি, অফিস এখনো খোলেনি। সিনিয়র অফিসার বলে, আগে খুললে কি ক্ষতি হবে? সিরিয়াস কেস এটা। সঞ্জয় বলে, আমি যোগাযোগের ব্যবস্থা করছি। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে গাড়ির নম্বর বের করে ফেলে। এইদিকে বিনয়ের সাথে ফোনে তার বাবার এক দফা ঝামেলা হয়। তার বাবা তাকে হয়তো এই ব্যাপারে হেল্প করতে চায়, কিন্তু বিনয় তাকে নাক গলাতে মানা করে। এত বছর যখন তারা নিজেরা সামলাতে পেরেছে, এটাও পারবে। এর থেকে বাবা তার অহংকার আর বংশ পরম্পরা নিয়ে থাকুক। এইখানে বোঝা যায় পরিমা হয়তো তাদের কাস্টের না বলে বিনয়ের বাবা তাকে মেনে নেয়নি। এরপর তাদের আর তেমন যোগাযোগও নেই। এইবার বাসে যাওয়ার সময় বিনয়কে মনমরা দেখে ধ্রুব জিজ্ঞেস করে কোনো সমস্যা কিনা। বিনয় বলে, তুমি আজ মেঘা আন্টির বাসায় থাকবে, আমি হাসপাতালে যাব। ধ্রুব বলে, আমিও হাসপাতালে থাকতে পারতাম তো। বিনয় বলে, বাসাতে কাউকে না কাউকে তো থাকতেই হবে, বাসার খেয়াল রাখো। এদিকে সঞ্জয় আর লেডি অফিসার একটা দোকানে গিয়ে সেখান থেকে এই দলের খোঁজ পায়। নিক্কা হচ্ছে দীপরাজের ছেলে। দীপরাজ রিয়েল এস্টেট কোম্পানি চালাতো, তার ছেলে তার গাড়ি চালায়। আর তার আরও 4টা বন্ধু আছে যারা এইখানে পেছনের একটা গলির মধ্যে বসে মদ খায়। এরপর পুলিশ অফিসার এক এক করে 5 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আর তারা সেই গাড়িও পায়, যেটা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে রাখা হয়েছে। তবুও সিনিয়র অফিসার সেটাকে ল্যাবে পাঠাতে বলে। এরপর তাদের মুখ ঢেকে কোর্টে নেওয়া হয়। দীপরাজ তো তার ছেলে আর তার বন্ধুদের জন্য উকিল ঠিক করে, উকিল উল্টো তাদেরকেই ভিকটিম বলে দাবি করে। তারা নাকি সেদিন সেই গাড়ি চালায়নি, ছিলই না। দীপরাজ সেখানে বসে উকিলদের কথা শুনছিল। সে এসেছিল আজই ছেলেদের জামিন হবে সেই আশায়। এরপর বাইরে গেলে দীপরাজ উকিলকে বলে, আপনি তাদের বলেননি কেন আমাদের গাড়ি চুরি হয়েছিল, আর আজকে আমাদেরকে জামিন দেবে না? উকিল বলে, এত তাড়াতাড়ি তো হবে না, কাল জামিন হতে পারে।
পরের দৃশ্যে আমরা দেখি বিনয় দেখা করতে আসে পরিবারের সাথে। আস্তে আস্তে ঝাপসা চোখে সে বিনয়ের হাত ধরে। কত সুন্দর ছোট্ট সংসার আর আনন্দের দিন ছিল তাদের। হঠাৎ ঝড়ের মতো যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। এরপর বাইরে বিনয়কে উদাস মনে বসে থাকতে দেখা যায়। ধ্রুব জিজ্ঞেস করে, ওই লোকটা মাকে হাসপাতালে আনার জন্য কত টাকা দাবি করেছে? বিনয় বলে, টাকা কেন চাইবে? এরপর বিনয় বলে, আমাদের সমাজে খারাপ মানুষ থেকে ভালো মানুষের সংখ্যাই বেশি। ধ্রুব জিজ্ঞেস করে, আসলেই? বিনয় বলে, না। ধ্রুব বলে, তাহলে ওই লোকগুলো মায়ের সাথে এমন করলো কেন? সানা দিদি আমাকে বলেছে একটা সিক্রেট কথা। বিনয় বলে, সিক্রেট হলে সিক্রেট থাক, বলতে হবে না। এদিকে কার্তিককে দেখা যায় হাসপাতালে আসতে। ওয়েটিং রুমে সে অপেক্ষা করতে করতে মিস্টার বসুর সঙ্গে কথা বলছিল। তখন মিস্টার বসু বলে, আমি তোমার কলিগের স্ত্রীর ঘটনা শুনেছি, তবে আমি আশা করব তুমি এর মধ্যে জড়াবে না। তুমি হাসপাতালে যাবেও না দেখা করতে, আমি তোমাকে নিষেধ করছি। তুমি যদি দেখা করতে যাও তাহলে আবারও ট্রিগার হয়ে যাবে। কার্তিক কথা শোনে না, ফোন কেটে দিয়ে সে পরিমার কেবিনে যায়। ডাক্তার বলে তার মাঝে মধ্যেই হ্যালুসিনেশন হচ্ছে, ট্রমা, পেইন মেডিসিন ইফেক্টে এমন হয়। পরিবারের কেউ পাশের থেকে কথা বললে ভালো হয়। কার্তিক তার পাশে গিয়ে বসে। পরিমা অস্থির করতে থাকে আর কার্তিককে দেখে সে বিনয় ভাবে। বলে, বিনয় তুমি দেরি করলে কেন? তাড়াতাড়ি কেন এলে না? আমাকে বাড়ি নিয়ে চলো। মাথায় আঘাতের কারণে পরিমার দৃষ্টিশক্তি এখন ঝাপসা, তাই সে মানুষকে চিনতে পারছে না। পরিমার এই ইমোশনাল কথাগুলো কার্তিকের মন কিছুটা গলিয়ে দেয়। সে চিন্তা করে তার স্ত্রীও এইভাবেই তার অপেক্ষা করছিল, কষ্ট পাচ্ছিল, কাকুতি মিনতি করছিল। রাতে কার্তিক নিরিবিলি জায়গায় বসে কাবেরীর ভয়েস রেকর্ডগুলো শুনতে শুরু করে। কাবেরী বলেছিল, তুমি কবে আসবে কার্তিক? আমি অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। ডাক্তার বলেছে আমার হাতে সময় বেশি নেই, কিন্তু আমি তোমাকে না দেখে কিভাবে যাই বলো? তুমি এত লেট কেন করছো? প্লিজ চলে এসো, আমি আর পারছি না। আমাদের কি আর দেখা হবে না? এইসব কথা শুনতে শুনতে কার্তিক ইমোশনাল হয়ে পড়ে। এরপর কার্তিক ফিরে এসে একটা সিসিটিভি ফুটেজ দেখছিল। একটা মেয়েকে একটি গাড়ি ধাক্কা দিয়ে চলে যায় আর সেই স্পটে মারা যায়। মিস্টার বসু বলে, সে যদি পার হওয়ার আগে 10 সেকেন্ড অপেক্ষা করতো তাহলে বেঁচে যেত। কার্তিক, তুমি বারবার সিসিটিভি ফুটেজ দেখা বাদ দাও, মুভ অন করো। কার্তিক বলে, স্যার এটা কাবেরী। মিস্টার বসু বলে, আমি জানি এটা কাবেরী, কিন্তু তুমি আর কি করতে পারবে এখন? ড্রাইভার মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, হয়তো জানেই না যে কাউকে সে মেরে চলে গেছে, আর গাড়ির নাম্বার প্লেটও ছিল না। কার্তিক বলে, আমি তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে চাই, তাদেরকে অনুশোচনা হয় না? রাতে কি ঘুম ভেঙে যায় না? মিস্টার বসু তাকে বোঝাতে চেষ্টা করে যে তারা তাদের সাধ্যমতো করেছে, এখন এটা নিয়ে পড়ে থাকলে হবে না। বারবার সিসিটিভি ফুটেজ দেখে মন খারাপ করার কোনো মানে হয় না। কার্তিক বলে, আমি আর কি করব? আপনার কথা মতো সব করেছি, ঘর ছেড়ে দূরে ছিলাম, আমার ঘরই এখন শেষ। মিস্টার বসু এবার কার্তিকের হাত থেকে কাগজ নিয়ে আগুন দিয়ে দেয়। কার্তিক সেখান থেকে সেগুলো উদ্ধার করতে চেষ্টা করে, তাকে বেশ ট্রমাটাইজড মনে হয়। এরপর 4 আসামিকে কোর্টে নেওয়ার জন্য রেডি করা হয়। এইখানে সমীর বাদে তার 4 বন্ধুই অ্যারেস্ট হয়। যেহেতু নিক্কাদের গাড়িতে এসব কাণ্ড ঘটেছে, তাই তার বাবা এত উদ্গ্রীব ছিল সবাইকে ছাড়ানোর জন্য। 4 জনকে মুখে কাপড় দিয়ে ঢেকে কোর্টে নেওয়া হবে, কিন্তু তারা আসামি হয়েও কে কোন রঙের কাপড় পরবে তাই নিয়ে ঝগড়া করছিল। অফিসার সঞ্জয় বলে, এদের তাড়াতাড়ি বের করো, নাহলে আমি এক ঘুষিতে এদের চেহারার কাপড়ের রঙের সাথে এদের রং ম্যাচ করে দিব। এদিকে কার্তিক আসে কাবেরীর অফিসে। কাবেরী ছিল পাবলিক প্রসিকিউটর, মানে সরকার পক্ষ থেকে ভিকটিমদের যে উকিলের ব্যবস্থা করা হয়। রাভি ছিল কাবেরীর কলিগ। তো কাবেরীর অফিসে এসে কার্তিক রাভিকে কাজ করতে দেখে, তবে রাভি আলাদা চেয়ারে বসে অফিস করে। কাবেরীর টেবিল চেয়ার আগের মতোই রাখা। কার্তিক বলে, বিনয় আমার কলিগ। রাভি বুঝতে পারে কার্তিকের কোর্টে আসার কারণ। রাভি বলে, কাবেরী দিদির জায়গা নেওয়ার মতো সাহস আমার নেই, তাই ফাঁকাই ভালো। অন্যদিকে অপরাধীদের কোর্টে আনা হয়। এইখানে আজ পাঞ্জাবের একটি কেস চলছিল। লোকটা জজ ম্যাডামকে বোঝাতে চেষ্টা করে যেন আজই এই কেসের রায় হয়, কিন্তু জজ বলে আগামী দিন শুনানি হবে। লোকটা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কোনো কাজ হয় না। এরই মধ্যে ধ্রুব ছেলেগুলোকে দেখে জিজ্ঞেস করে, এরাই মাকে অত্যাচার করে তাই না? বিনয় তাকে চুপ থাকতে বলে। এরপর জাজ রাভি আর তার বিপরীত পক্ষকে ডাকে। অপরাধী কারা তা জানতে চায়। এইবার অপরাধীদের মুখের কাপড় সরিয়ে ফেলা হয়। এরপর তাদের পক্ষের উকিল বলে, তারা সেদিন বিয়ের অনুষ্ঠানে ছিল, প্রমাণ আছে, ছবিও আছে। তাদের গাড়ি 7টায় চুরি হয়েছে আর 8টায় ঘটনা ঘটে। এরা তখন বিয়েতে ছিল। রাভি জিজ্ঞেস করে, তাহলে তারা বিয়েতে গেল কি করে এত তাড়াতাড়ি? আরেকটা গাড়ি কিভাবে পেল? কিন্তু উকিল তো বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। এরপর গাড়ি যে থানার আন্ডারে চুরি হয়েছিল তার কেস ফাইলও কপি আদালতে আসে, কিন্তু দুর্ভাগ্য যে ভিকটিম মেয়েদের সাথে ডিএনএ ম্যাচ করে না। তাই রাভি আবার রিপোর্ট চেক করতে বলে, কিন্তু উকিল বলে, প্রমাণ ছাড়া তো আমার ক্লায়েন্টকে এভাবে আটকে রাখা যায় না। জাজ বলে, আমি দেখেছি, তাই তারা আবার ল্যাব রিপোর্ট না আসা পর্যন্ত কাস্টডিতেই থাকবে। আর রাভিকে বলে দ্রুত আবার ল্যাব রিপোর্ট তৈরি করতে। এরপর তারা কোর্টরুম থেকে বেরিয়ে যায়। দীপরাজ উকিলকে জিজ্ঞেস করে, আজ কেন জামিন দিল না? প্রমাণ নেই, তাও জেলে রাখবে? উকিল তাকে ধৈর্য ধরতে বলে। এদিকে ধ্রুব কোর্টরুম থেকে বের হয়ে এদিক ওদিক দেখতে থাকে ভিড়ের মধ্যে। একজন উকিল এসে বিনয়কে জিজ্ঞেস করে, বাচ্চাকে কেন এখানে আনলে? বিনয় বলে, সে আর বাচ্চা নেই,
বড় হয়ে উঠেছে, ম্যাচিউরিটি এসেছে। অন্যদিকে কার্তিক একা একা দাঁড়িয়ে বলে, কখনো নাম্বার প্লেট থাকে না, কখনো ডিএনএ। এরপর রাবির অফিস রুমে সঞ্জয় আর সিনিয়র অফিসার আসে। তারা বলাবলি করে ঘটনার 3 ঘন্টা আগে নাকি গাড়ি চুরি হয়েছে, আর ঘটনার পরে সেটা নিয়ে কেস করা হয়। রাবি যে আবার ডিএনএ ম্যাচের জন্য ল্যাবে দিয়েছে এটা ঠিক বলেছে বলে অফিসার মনে করে। রাবি রুমে ধ্রুব বসে অপেক্ষা করছিল। সেইখানে সঞ্জয় রাবিকে বলে, আমার একজন লেখকের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন তার কাজে ব্যর্থ হওয়ার একটা লিমিট আছে। হাতুড়ি হলো অস্ত্র, সময় মতো সঠিক পথে রাস্তা তৈরি করে নিতে হবে। এরপর রাবি যায় পরিমার সাথে দেখা করতে। রাবি ধ্রুব সম্পর্কে প্রশংসা করে বলে, এত ছোট হলেও সে অনেক সাহসী, তাকে দেখলে কাজের স্পৃহা বাড়ে। পরিমা জিজ্ঞেস করে, ম্যাডাম, অনেকে বলে 20-25 বছর লেগে যায় নাকি বিচার পেতে, আর মাঝে মধ্যে ধর্ষণ প্রমাণিত না হলে মেয়ের বিরুদ্ধে উল্টো কেস হয়। রাবি বলে, অনেক কিছুই হয়, কেউ কেউ তো চুপ করাতে টাকাও অফার করে লাখ লাখ, হয়তো তুমিও পেয়েছো। দেখো পারিমা, আমি তোমাকে কোর্টের কেস সামলাতে সাহায্য করব, কিন্তু বাইরেরটা তোমাকেই করতে হবে। এইবার পরিমা রাবির গালে হাত দিয়ে বলে, আপনাকে যদি ভালো করে দেখতে পেতাম। রাবি বলে, তুমি যদি অপরাধীদের চিনতে পারো তাহলে মনে হয় অন্য প্রমাণের প্রয়োজন হবে না, 4 জনকে চিনতে পারলেই হবে। তখন পারিমা বলে, 4 জন না, 5 জন ছিল। রাবি বলে, কিন্তু স্টেটমেন্ট অনুযায়ী তো 4 জন ছিল, আর 4 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। পরিমা বলে, আরও একজন ছিল, সে গাড়ি চালাচ্ছিল, আমি শুধু 2 জনের নাম শুনেছি, নিক্কা আর হ্যারি। রাবি বলে, নিক্কার নাম তো কোথাও নেই। এইবার থানার 4 জনের ওপর বেধড়ক নির্যাতন করা শুরু হয় নিক্কার খোঁজ বের করতে, কিন্তু তাদের একই কথা, তারা অপরাধ করেনি আর তারা নিক্কা নামের কাউকে চেনেও না। পুলিশ অফিসার বুঝতে পারে যে এরা মিথ্যে বলছে, এদের কতক্ষণ টর্চার করতে হবে যতক্ষণ এরা সত্য স্বীকার করছে। এরপর কোর্টের শুনানির দিন সিনিয়র অফিসার একটা জাজ ম্যাডামের সামনে তুলে ধরে। প্রথম দিকে পারিমা অনেক বিধ্বস্ত ছিল। সেই সময় লেডি অফিসার তার জবানবন্দিতে 4 জন শুনেছিল আর সেইভাবেই লিখেছিল, এটা আমাদের ভুল আর এটা আমরা শুধরে নেওয়ার আবেদন করছি। জাজ ম্যাডাম জিজ্ঞেস করে, তো 5ম জনকে পাওয়া গেছে? সিনিয়র অফিসার জানায়, এখনও তথ্য বের করতে তারা পারেনি, আর এই ল্যাব রিপোর্ট জমা দেওয়া হয়, আর এইবারও নেগেটিভ আসে। অপরাধী পক্ষের উকিল নির্দোষ দাবি করে জামিন চায়, কিন্তু রাবি বলে, এখনও 5ম জনকে না পাওয়া পর্যন্ত এদেরকে জেলেই রাখা হোক। পরিমার দৃষ্টিশক্তি দ্রুতই পরিষ্কার হয়ে আসবে, তখন সে নিজেই অপরাধীদেরকে চিহ্নিত করতে পারবে। 2 সপ্তাহ সময় চেয়ে নেয় রাবি, কিন্তু অপরাধী পক্ষের উকিল বলে 2 সপ্তাহে রিকভার না হলে তখন ব্রেন ইনজুরি ঠিক হতে মাসের পর মাস লাগে। রাবি তবুও 4 জনকে জেলে রাখার জোর দেয়। অপরাধী পক্ষের উকিল বলে, আমাদের গাড়ি চুরি গিয়েছিল, অন্য গাড়ি করে আমরা বিয়েতে গিয়েছি। রাবি বলে, তাহলে যার গাড়িতে লিফট নেওয়া হয়েছে তার নাম ঠিকানা ছবি নিশ্চয়ই আছে। অপরাধী পক্ষের উকিল বলে, আরে ভাই, লিফট নেওয়ার সময় এসব কে রাখে? রাবি তখন বলে, তাহলে আইডি কার্ড, গাড়ির নাম্বার তো আছে, সেটা পেশ করুন। অপরাধী পক্ষের উকিল এবার বলে, আমরাও এখানে ভিকটিম, আমাদেরকেই ফাঁসানো হচ্ছে, আর তার ইয়াং ছেলে, জেলে থাকাটা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের উপর প্রভাব ফেলবে। জাজ ম্যাডাম জিজ্ঞেস করে, ভিকটিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে কিনা? বিনয় সেখানে উপস্থিত ছিল, সে বলে তারা নিরাপদ আছে। জাজ ম্যাডাম বলে, কোনো সমস্যা হলে সোজা আমার অফিসে চলে আসবেন। এরপর রাবি অপরাধীদের 14 দিনের জেলের আদেশ চায়, কিন্তু জাজ ম্যাডাম বলে, সব প্রমাণই নেগেটিভ, তাহলে কেনই আদেশ দেব? রাবি এবার বলে, অন্তত 7 দিন দিন, আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে। জাজ ম্যাডাম তাকে ডকুমেন্টস জমা দিতে বলে। রাবি জানায়, তারা এখনও রেল স্টেশন আর সেই থানার রিপোর্ট চেক করে অপেক্ষা করছে। তারা রাত 8টায় গাড়ি চুরি যাওয়ার অভিযোগ করে, কিভাবে করেছিল জানার জন্য। জাজ ম্যাডাম বলে, তাহলে সামনের দিন সেই রিপোর্ট লেখা পুলিশ অফিসারকে ডাকুন। এরপর কোর্টরুম থেকে সবাই বের হয়ে আসে। কার্তিক হতাশ হয়ে দাঁড়িয়েছিল। ধ্রুব এদিকে ওদিকে খোঁজার চেষ্টা করে তার বাবাকে। এরপর আমরা গাড়িতে করে দীপরাজের সাথে অন্যদেরকে যেতে দেখি। এইখানে মাঝ রাস্তায় একজন নেমে যাবার জন্য বলে, তার ফ্যামিলি থেকে কল আসছে। এবার আমরা দীপরাজকে বাড়িতে আসতে দেখি, তার মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। এরই মধ্যে দীপরাজ ঘরে এসে পিস্তল বের করে বুলেট ভরে সেটা নিক্কার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই আমাকে মেরে ফেল, আমাকে মেরে মুক্তি দে। তুই কি জানিস কত কষ্ট করে তোর বোনের বিয়ে ঠিক করেছি, আর তোর জন্য সেটা ভেঙে না গেলেই হয়। নিক্কার মা এসে তাদেরকে ঠেকাতে চেষ্টা করে। নিক্কার মা বলে, ওর কি দোষ, গাড়ি তো চুরি হয়েছিল। দীপরাজ বলে, ওকে বাঁচাতে আমি গাড়িটি চুরি করিয়েছি, তোমার ছেলে তো একটা মেয়েকে রেপ করে আসছে বন্ধুদের সাথে। নিক্কা বলে, আমি এসব কিছুই করিনি। দীপরাজ বলে, গাড়ি তো চালাচ্ছিলি, নেমে যেতে পারলি না, লাফ দিয়ে মরতে পারলি না, তাহলে তো আজ এত কিছু দেখতে হতো না। নিক্কার মা এসে দীপরাজের কাছে বসে বলে, তুমি গাড়ি চুরি করাওনি, গাড়ি চুরি গেছে, এতে তোমার কোনো হাত নেই, সব ভুলে যাও। 19 বছর বয়সে আমার বিয়ে হয় তোমার সাথে, আমি কিন্তু তোমার মতো স্বামী চাইনি, কিন্তু 32 বছর সংসার করে গেছি, একটি কথাও বলিনি, মাঝে মধ্যে নিজেকে শেষ করে দিতে গিয়েও করিনি। আর আজ আমার মেয়ের এঙ্গেজমেন্ট, আমি চাই না আজ কেউ মারা যাক, তাই সব ভুলে যাও, সবাইকে বাঁচতে হবে। নিক্কা তো এখানে অপরাধ না করেও অপরাধের শিকার, সে অনুশোচনায় কুঁড়ে কুঁড়ে মরতে থাকে। এদিকে আমরা দেখি পরিমা বাড়ি ফিরে এসেছে। তার পরিচিত অনেক আত্মীয় মহিলারা তাদের বাসায় সান্ত্বনা দিতে ভিড় করেছে।
পরিমার ঠাকুর ঘরে বসে হয়তো ঈশ্বরের কাছে বিচার চাইছে তার করা অপরাধের জন্য। বাইরে তখন বিনয় আর তার ভাই দাঁড়িয়েছিল। তখন এক পুলিশ কনস্টেবল সেখানে এসে হেঁটে যায় আর ভেতরে উকি দেয়। বিনয়ের ভাই জিজ্ঞেস করে এ আবার কে? বিনয় জানায় সিকিউরিটির জন্য, কোর্টের আদেশ। তার ভাই বলে তাহলে প্রাইভেসির মধ্যে ঢুকে যাবে নাকি? যাই হোক, এরপর বিনয়ের ভাই আস্তে আস্তে বলে যদি আমরা কিছু করতে না পারি তো গ্রামে আমাদের মাথা নিচু হয়ে যাবে। এর থেকে গ্রামে তো পোলাপাইন আছে, তাদেরকে ডেকে কাছে সেরে নিতে পারি, 1 লাখই হয়ে যাবে। তারা যে কিসের প্ল্যান করছে এটা এখনো ক্লিয়ার জানা যায় না, কিন্তু শীঘ্রই জানা যাবে। এদিকে দীপরাজ আর নিক্কা একটা ফুড কোর্ট থেকে ছোলা বাটুরে কিনে খাচ্ছিল। দীপরাজ তখন বলে বাসায় তোমার মাঝে খাবার বানায় তাও তুলনীয়, কিন্তু ছোলা বাটুরে বাসায় খেতে ভালো লাগে না, বাইরেই খেতে ভালো লাগে। আমরাও একটা বয়সে এসব করেছি, কিন্তু এসব করতে হয় নিজের ঘর ঠিক রেখে বাইরে যা ইচ্ছা তাই করলে। ছোলা বাটুরে খেলে বা মোমোস খেলে কে দেখতে আসছে? দীপরাজ যে তার কথার মাঝে কিসের ইঙ্গিত দিল তা আশা করি আপনারা সবাই বুঝে ফেলেছেন। আর এই ফুড কোর্টের মেয়েটাও এসব শুনে অস্বস্তি বোধ করতে শুরু করে। রাতে পারিমা শুয়ে ঘুমাতে পারছিল না। তার কানে সেই রাতের গাড়ির ভেতরের অপরাধীদের কথা বাজতে থাকে, যেন বিনয় তাকে সান্ত্বনা দিয়ে গায়ে হাত রাখতেই সে চিৎকার করে ওঠে, হাত ঝাড়ি দিয়ে ফেলে দেয়। বিনয় নিজেকে স্বাভাবিক রাখে। পারিমা পরে নিজের থেকেই বিনয়ের হাত নিয়ে নিজের মাথায় রাখে। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে বলে আমি আবার স্কুলে যেতে চাই, পড়ানো শুরু করতে চাই। এই বলে সে কান্না করতে থাকে। পরের দিন স্কুলে যাওয়ার পর হেড ম্যাডাম সব শুনে বলে স্কুল এখন তোমার জন্য রেডি না। আমিও রেডি না। পরিমা বলে আমি তো রেডি, আমি পারবো, আমি এই বিষয়ে কথা তুলব না। কিন্তু হেড ম্যাডাম বলে বাচ্চারা এসব নিয়ে কথা বলছে, কানাঘুষো হচ্ছে। পারিমা বলে তারা ভুলে যাবে। হেড ম্যাডাম বলে তোমাকে তারা ভুলতে দেবে না। আমরা এতদিন স্কুলের উন্নয়ন করতে কত কি করেছি, কিন্তু নৈতিক অবক্ষয় হয়ে গেছে তা দেখতে পারিনি। পারিমা বোঝাতে চেষ্টা করে, তার দিক বুঝতে বলে, কিন্তু হেড ম্যাডাম এবার তাকে একটা ফাইল এনে দেখায়। এইখানে স্কুলের ক্লাস 9-এর ছেলে বাচ্চাদের একটা গ্রুপের স্ক্রিনশট। এখানে নোংরা কথা, মিম, কার্টুন বানাচ্ছে তারা পরিমাকে নিয়ে। তাই আপাতত পরিমার স্কুলে ফেরা উচিত হবে না। পরিমার কি করবে, হতাশ হয়ে ফিরে যায়। পরে পরিমাকে থানায় নেওয়া হয় অপরাধী চক্র শনাক্ত করতে। এইখানে একটা রুমে 4 জন এক এক করে স্টেটমেন্ট দেবে, আর এই পাশে বসে পরিমা তাদের চেনার চেষ্টা করবে। পরিমাকে অবশ্য তারা দেখতে পারে না, তো এক এক করে সবাই আসতে থাকে। আর এইখানে পরিমার থেকে পাওয়া স্টেটমেন্ট অনুযায়ী তারা পরে শুনতে থাকে। সেদিন রাতে তারা পরিমাকে নির্যাতনের সময় কি কি বলেছিল তার কিছু কথা পরিমার মনে পড়ে, আর পুলিশের কাছে সেই স্টেটমেন্ট দেয়। এখন কথাগুলো শুনে পরিমার ট্রবান জেগে ওঠে, কিন্তু সে এদেরকে চিনতে পারে না। ঝাপসা হয়ে আসে চোখ, তাই সে রাবির কাছে ক্ষমা চায় কষ্ট দেওয়ার জন্য। পরিমা নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করে। এইদিকে পরের দিন কোর্টে একটা কেস চলাকালে রাভি সেই পুলিশ অফিসারকে নিয়ে আসে যে গাড়ি চুরির কেস নিয়েছিল। তার স্টেশনের সিসিটিভি ফুটেজও, কিন্তু থানার সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না, কারণ তার দায়িত্বপ্রাপ্ত লোক ছুটিতে, কাউকে পাসওয়ার্ড দেওয়াও নেই। জাজ ম্যাডাম তাকে কল করতে বলে আর কল লাউডে দিতে বলে। তবে ভরা আদালতে অশালীন গানের কলার টিউন শুনে জাজ ম্যাডাম তাকে কল কেটে দিতে বলে, আর নেক্সট দিন তাকে পেন ড্রাইভে করে সিসিটিভি ফুটেজ অবশ্যই নিয়ে আসতে বলে। এইখানে জাজ এদের অনেক হেল্প করতে চেষ্টা করছিল, বোঝাই যায়। এরপর আমরা রাভি আর কার্তিককে একটা নদীর পাড়ে দেখি। কার্তিক বলে মুভ অন করে নেওয়াই মনে হয় সব থেকে ভালো, আমার জন্য, তোমার জন্য, পরিমার জন্য। এরপর তারা সেখান থেকে চলে আসে। রাতে বিনয় আর ধ্রুবকে মার্কেট থেকে ফিরতে দেখি, আর বাপ ছেলে নিজেদের মধ্যে কথা বলছিল। যেতে যেতে ধ্রুব একটা পিস্তল কেনার বায়না করে বসে। পরের দৃশ্যে আমরা দেখি সেই অপরাধীদের একজন, যার নাম হ্যারি, একটা বাসা থেকে বের হয়ে সে নিজের গাড়িতে বসে। সাথে সাথে পেছন থেকে কেউ একজন তার ঘাড়ে বন্দুক ধরে। সে তো ভয় পায়, নিজেকে বাঁচাতে চেষ্টা করেও ভয় পাচ্ছিল। সে অজানা লোক তাকে গাড়ি চালিয়ে একটা গন্তব্যে নিয়ে যায়, আর সেটা হলো সেই রেল লাইনের মাঝে যেখানে পরিমাকে পাওয়া যায়। এইখানে অচেনা একটা লোক সিসিটিভি ক্যামেরা এড়াতে ছাতা মেলে ধরেছিল। তারপর নির্দিষ্ট জায়গায় গিয়ে ছেলেটার সব কাপড় খুলে দাঁড় করায় আর গুলি করে মারে। লোকটা আসলে কে তা দেখা যায় না। এবার আমরা শ্বেতাকে দেখতে পাই তড়িঘড়ি করে তার রুমে আসতে। সে তার ভাই বান্টি অপরাধীদের একজন। বান্টিকে এসে শ্বেতা বলে হ্যারি লাশ সেইখানে পাওয়া গেছে যেখানে পরিমাকে পাওয়া যায়। বান্টি অস্থির হয়ে ফোন খুঁজতে থাকে। তখন শ্বেতা জিজ্ঞেস করে সত্যি কি তোমরা দায়ী? বান্টি বলতে চায় না, কিন্তু শ্বেতা তার মাথায় হাত দিয়ে কসম কাটতে বলে, আর বান্টি চুপ হয়ে যায়। তখনই শ্বেতা বুঝতে পারে তার ভাইও দায়ী। বান্টি তার বোনের হাত পা ধরে ক্ষমা চায়, তাকে বাঁচাতে বলে, কিন্তু শ্বেতা তাকে ঘৃণায় দূরে ঠেলে দেয়। নিজের ভাইয়ের এমন একটা কাজ করছে কোনো বোন তা মেনে নিতে পারে না মেয়ে হয়ে। এদিকে অনলাইনে এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে সবাই এ অচেনা লোককে ছাতা মানব নাম দেয়। ছাতা মানবের জয় জয়কার, সবার হিরো, ধর্ষকদের শাস্তি দেওয়ার প্রয়োজন ইত্যাদি। যাদের শাস্তি হয় না, তরুণ প্রজন্মের উচিত ছাতা নিয়ে বেরিয়ে পড়ে এদেরকে শাস্তি দেয়া। এ নিয়ে সোশ্যাল মিডিয়া, নিউজ পেপার, টকশো তোলপাড়। এমনকি একটা আইডিও তৈরি হয়ে যায় 2 দিনে 28,000 ফলোয়ার নিয়ে। আর সেই ভিডিওতে তো লাখের ওপর ভিউ। কার্তিক চায়ের দোকানে দাঁড়িয়ে ছাতা মানবের ভিডিও পোস্টে দেখছিল। এদিকে দীপরাজ আসে সিনিয়র অফিসার আশুতোষের কাছে তার ছেলে নিক্কির নিরাপত্তা চাইতে। রোজ একা একা এসে হাজিরা দিতে হবে, কিন্তু এখন যে অবস্থা তাতে যদি ওকে মেরে ফেলে কেউ।
আশুতোষ বলে সে আইনের বাইরে কাজ করতে পারবে না। দীপরাজ সিকিউরিটি চাইলে কোর্টে আপিল করুক, এমনি সে কিছুই করতে পারবে না। অন্যদিকে রাভি আর কার্তিক এটা নিয়ে আলাপ করছিল। রাভি এই ভিডিওতে একটা কমেন্ট করে যে এমন করা উচিত না। অনেকেই তাই তাকে ট্রল করতে শুরু করে, অনেক আইডি ব্লক করে দেয় রাভি। কার্তিক বলে যদি রেপিস্টদের মারা না হয় তাহলে ভয় বাড়বে না, রেপ কমবে না। রাভি বলে এরকম যদি হয় যে রেপের প্রতিশোধ নিতে খুন করতে হবে, তাহলে মারার প্রতিশোধ নিতে রেপটাও লিগ্যাল হয়ে যাবে, আর রেপ আর মার্ডারের একটা সার্কেল শুরু হবে। কার্তিক জিজ্ঞেস করে কোর্ট তো শাস্তি দেয় না। রাভি বলে তাহলে কি কোর্ট বন্ধ করে দিয়ে এসব করতে হবে? এবার দেখা যায় পরিবারদের পাড়ার একটা বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাচ্ছিল। তখন তারা উপর থেকে দেখছিল বিনয় আর ধ্রুবকে। তখন পরিমা এসে বলে আমি জানি না আমার সাথে যারা অন্যায় করেছে তাদের কেউ মারা গিয়েছে কিনা, তবে শুনে ভালো লাগছে, কিন্তু আমি তো এটা চাইনি যে কারণ মৃত্যু আমার ভালো লাগুক। পরের দিন কোর্টে আরেকটা কেস দেখা যায়। এইখানে থানার সামনে একজনকে কেউ ছাতা মাথায় দিয়ে এসে মেরে চলে যায়। এইবার অপরাধী পক্ষের উকিল এটা দেখিয়ে হ্যারির ঘটনা বলে আর বাকিদের জামিন চায়, তবে জাজ ম্যাডাম জামিন দেবে না। আর যে সিসিটিভি ফুটেজ আনতে বলা হয় সে কনস্টেবল আসে ঠিকই, কিন্তু সে অজুহাত দেয় যে সার্ভার ডাউন ছিল, তাই সেই সময় কিছুই রেকর্ড হয়নি, পুরোই ফাঁকা। জাজ ম্যাম এবার এসব বাদ দিয়ে অন্যভাবে কেস সাজাতে বলে দেয়। এরপর অফিসার সঞ্জয় আর রাভি স্টেশনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী তদন্ত করতে যায়। এইখানে তারা একটা এটিএম বুথ থেকে বের হয়ে চায়ের দোকান পর্যন্ত রাস্তায় যায়। এই চায়ের দোকানে তারা চা খেয়েছিল, আর একটু পেছনেই তারা জামা কাপড়গুলো পুড়িয়েছিল। চায়ের দোকানে আজ নেই, কারণ আগের দিন সঞ্জয় জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। রাভি বলে এটিএম থেকে এই পর্যন্ত আসতে 5 মিনিট লাগে, তাহলে ফুটেজ অনুযায়ী বাকি 25 মিনিট কোথায় ব্যয় করলে? এরপর রাভি আর সঞ্জয় আসে সেই কাপড়ের দোকানে। এই দোকানের মালিককে রাত 3টার সময় দীপরাজ কল করে ডেকে আনে। রাভি এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে বলে, কিন্তু সঞ্জয় কিছুটা ঢিলে দেয়। তখন রাভি বলে সিনিয়র অফিসার আশুতোষ কেস হ্যান্ডেল করছে, তাই তোমাকে দিয়ে কাজে লাগিয়ে চুপ করাতে চাচ্ছে। সঞ্জয় প্রথমে বলতে চায় না, কিন্তু রাভি জোর করায় সে বলে সিনিয়র অফিসার আশুতোষ তার আন্টির মেয়েকে বিয়ে করেছে, এখন সে এক বিশাল প্যাচে সঞ্জয় জড়িয়ে। রাভি বলে সেটাই তো, ডেইলি 80টা রেপ কেস হয়, পরিমাণ না হয় তারই একটা। তোমারও তো আপন বোন না, আমারও আপন বোন না, বাদ দিয়ে দেই কেস, কি বলো? রাভি এবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার জন্য এই মার্ডার নিয়ে একটা ভিডিও বানায়। সে বলে এই যে এভাবে খুন হচ্ছে এতে সবার নজর রেপ কেস থেকে সরে গিয়ে তাদের উপরে যাচ্ছে। রেপ নিয়ে কেউ আর কথাই বলছে না, তাদের বিচার কেউ চাচ্ছে না। আসলে কি এটাই উচিত হচ্ছে? সিনেমায় যেমন কাহিনী হয় যে নায়িকা রেপ হলে নায়ক এসে রেপিস্টকে মেরে নায়িকাকে উদ্ধার করে, কেস শেষ, কিন্তু বাস্তবে কি এসব হয়? এরপরেও কি রেপ কমে? তাই এই ধরনের প্রতিশোধের খুন মোটেও ভালো পথে নিয়ে যায় না। রবি ভিডিও শেষ করে তার কেবিনে বসে, তখন বিরোধী পক্ষের উকিল তার সঙ্গে কথা বলতে আসে। কথা বলা মানে বুঝতে পারছেন তো, টাকা দিয়ে যদি হ্যান্ডেল করা যায়। উকিল রবিকে অনেক বুঝিয়ে রাজি করায় দীপরাজের সঙ্গে দেখা করতে। প্রথমে এসে রবি বেশ কিছুক্ষণ দীপরাজের পর্যবেক্ষণ করে। এরপর সে নিক্কার উদ্দেশ্যে বলে তোমাকে সবার নাম সব ঘটনা বলতে হবে, তাহলে আমি সাহায্য করতে পারি, নইলে তদন্ত করে যা আসবে তাই শাস্তি। দীপরাজ বলে নিক্কা ফেঁসে গেছে, সে নির্দোষ। এবার রবি বলে রাজসাক্ষী হলেই 2.5 বছরের জেল হয়েই মুক্তি। দীপরাজ বলে শাস্তি ছাড়াও তো মুক্তি পাওয়া যায় তাই না, আপনি বলুন কত টাকা চান। কিন্তু উকিল বলে 1.5 বছর ডিল হয়েছিল। দীপরাজ তার ছেলের ক্যারিয়ার নিয়েও দেখতে বলে। রবি এবার নিক্কাকে ডেকে বলে সব ডিটেলস বলবা, আর 2.5 বছরের শাস্তি। এইবার জিজ্ঞেস করে সমীরকে। নিক্কা বলে আমিও তাকে চিনি না, হ্যারি তাকে এনেছিল আর আমি ভাবি সে হ্যারির বন্ধু। একটা জিম থেকে তাকে পিক আপ করা হয়। রবি সেই জিমের অ্যাড্রেস নেয়। এরপর নিক্কা তার ফ্রেন্ডের সঙ্গে একটা বারে যায়, কিন্তু বারে কাউকেই ঢুকতে দিচ্ছিল না দেখে সবাই বাইরে দাঁড়িয়ে থাকে। আর এরই মধ্যে ছাতা মাথায় একটা লোক এসে নিক্কার পাশ দিয়ে হেঁটে যায়। লোকটা অনেকটা কার্তিকের মতোই মনে হয়। লোকটা পাশ দিয়ে যেতেই নিক্কা মাটিতে লুটিয়ে পড়ে, তার পেট দিয়ে রক্ত ঝরতে থাকে, মানে তার পেটে ছুরি চালানো হয়েছে। অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতেই সব শেষ হয়ে যায়। এদিকে সঞ্জয় মদ খেয়ে মাতাল হয়ে সেই কাপড়ের দোকানিকে তুলে এনে হুমকি ধামকি দিয়ে একটা জবানবন্দি রেকর্ড করায়। এটা রবিকে দিয়ে বলে কোর্টে পেশ করতে। রবি বলে তোমার এই পিস্তল দিয়ে হুমকি দেওয়া ভিডিও দেখাবো। সঞ্জয় বলে এছাড়া কি করব, ডিএনএ মেলে না, ভিকটিম অপরাধীকে চেনে না, এর বাইরে কি করতে পারি? অন্তত রেপিস্টকে রক্ষা করছি এটা তো শুনতে হবে না। এরপর সঞ্জয় আবার গিয়ে সেই দোকানিকে মারধর করতে শুরু করে। তাকে গাড়িতে বেঁধে রেখেছিল সে। রবি গিয়ে তাকে ছাড়িয়ে পালাতে বলে। সঞ্জয় বলে এইটা কেন করলেন? রবি বলে রাগ কি শুধু তোমার একার? মেয়েদের রাগ নেই? আমরা রাগ দেখালে অর্ধেক পৃথিবী জ্বলে ছাই হয়ে যেত, আমরা শুধু আগুন ধরাতে জানি না। এটা বলতে বলতে রবি চলে আসে। এইদিকে সেই নিক্কাকে খুন করা লোকটা নদীর পানিতে তার রক্তমাখা হাত ধুয়ে নেয়। রবি এরপর সেই জিমে যায় আর জিমের ম্যানেজারের সাথে সিসিটিভি ফুটেজ দেওয়ার ব্যাপারে কথা বলে। ম্যানেজার প্রথমে রাজি হয় না, তখন রবি টাকা অফার করে। টাকায় কিনা হয় 5,000, 10,000, শেষ পর্যন্ত 15,000-এ রাজি হয়। এরপর রবি বেরিয়ে যখন আসছিল, রাস্তায় যেতে যেতে ছাতা মাথায় একজন লোক তাকে ফলো করতে শুরু করে। পরে দেখা যায় সেটা মিস্টার বসু। কার্তিকের ব্যাপারে কথা বলতে এসেছে সে। সে বলে সমাজে নিজেকে লুকিয়ে রাখতে ছাতার খুব দরকার, চারদিকে অনেক ক্যামেরা। এরপর কার্তিকের কথা বলে যে মিস্টার বসুর হয়ে সে কাজ করত আর সে অনেক রাগী।
সে হয়তো এখন শুধু রাভির কথাই শুনবে। হতে পারে এইসব খুন কার্তিকই করছে। সেই রাতে আরেক অপরাধী বাল্লুর গার্লফ্রেন্ড পুনম ফোন করে দেখা করতে বলে। পুনম শহর ছেড়ে চলে যাবে, তাই বাল্লু এত উদ্গ্রীব। সে পাহারা দেয়া পুলিশের সঙ্গে কথা বলে, হাত পা ধরে রাজি করায় আর ডিএম শপিং মলের পেছনে দেখা করতে যায়। অন্যদিকে রাভি কার্তিককে এই ছাতা মানবের ফেসবুক আইডি নিয়ে নানা কথা বলে। কাকে কিভাবে মারতে হবে এ নিয়ে সেখানে প্ল্যান শেয়ার করা হয়। ইন্টারনেট কোর্ট শুরু হয়ে গেছে। রাভি জিজ্ঞেস করে, আপনি কোন পক্ষে? কার্তিক দা। কার্তিক একটু থামে। রাভি জিজ্ঞেস করে, আপনি আসলে কে? আপনি সেই মানুষ যে কলিগের স্ত্রীর জন্য হাসপাতালে আসেন, কোর্টে শুনে নিতে যান, আবার নিজের স্ত্রীর মৃত্যুতে আসতেও পারেন না? কার্তিক কাবেরীর কথা বলতে নিষেধ করে, কিন্তু রাভি কার্তিককে জিজ্ঞেস করে, এই খুনি কি আপনি? আপনি নিককে আর হ্যারিকে মেরেছেন? কথা বলুন, কেন করেছেন? কেন মিস্টার বসু আপনাকে শহর ছাড়তে বলেছিল? কি করেছেন আপনি? কিন্তু কার্তিক কোনো উত্তর দেয় না। এদিকে পুনম দেখা করতে এসে বাল্লুর সাথে ব্রেকআপ করতে চায়, আর এইটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। আর তখনই ছাতা মাথায় একজন তাদের দিকে এগিয়ে আসে। পুনম ভিডিও করতে শুরু করে, কিন্তু বাল্লু নিষেধ করছিল, কিন্তু পুনম থামে না। অন্যদিকে রাভি কার্তিককে বলে, নিক্কা রাজসাক্ষী হতে রাজি হয়েছে। সব সত্য জানা যেত, কিন্তু এখন আর কিছুই জানা যাবে না। রাভি আরও বলে, পৃথিবীতে আপনি আর কাবেরী দিদি ছাড়া আমার আপন কেউ নেই। একজন চলে গেছে, আরেকজন হিরো হতে গিয়ে রাক্ষসে পরিণত হয়েছে। আবার দৃশ্য যায় বাল্লুর কাছে। পুনমকে সেই ছাতা মানব নাকি খুন করেছে। বাল্লু এরকমই বলে। পরের দিন রাভি সমীরের খোঁজ পায় আর মেয়ে পরিমার স্কুলে পড়ে, কিন্তু কথা হচ্ছে সমীর কয়দিন ধরে বাড়ি আসে না। রাভি আর পারিমা তাদের বাড়ি যায় আর সমীরের স্ত্রী সাবিতাকে সান্ত্বনা দেয়, তাদের কাজেও সাহায্য করতে বলে। এরপর সঞ্জয় আর লেডি অফিসার খুঁজে সমীরকে বের করে, অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। আসার পথে সমীর তো সঞ্জয়কে 5-6 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে চায়, এমনকি ভিকটিম নিয়ে বাজে কথাও বলতে শুরু করে। কিন্তু লেডি অফিসার তার ঘাট ধরে বলে, তোকে জেলে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে। এরপর তাকে জেলে এনে লেডি অফিসার বেধড়ক মারধর করতে থাকে। সমীরকে অ্যারেস্ট করেছে দেখে সিনিয়র অফিসার এসে সঞ্জয়কে জেরা করতে থাকে, সমীরের খবর কোথায় পেলে, কিভাবে অ্যারেস্ট করলে ইত্যাদি। এমনকি পরে বাড়ি গিয়েও সঞ্জয়কে থ্রেট করতে শুরু করে। তাকে বলে, এই যে বিলাসবহুল বাড়িতে থাকো, তোমার বেতনের টাকায় তো হয় না, আর সাক্ষীর লিস্টে তোমার নাম কেন? বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার সব অতীত ফাঁস করে দেব, সাবধানে থাকবে। এক প্রকার থ্রেট দিয়ে গেল আর কি। রাতে রাভি আসে পারিমাদের বাড়িতে। তাকে পরবর্তী দিনে কোর্টে তোলা হবে, তাই সে তার স্টেটমেন্ট যদি এদিক ওদিক বলে ফেলে তাহলে তো অপর পক্ষের উকিল প্রশ্ন করতে কনফিউজ করে দেবে। এখন রাভির সাথে পারিমা তার স্টেটমেন্ট প্র্যাকটিস করতে থাকে। পরের দিন পার্কে বসে পারিমা বলে, একদিনে 80টা রেপ হলে মাসে 30,000, তা নিয়ে একটা স্টেডিয়াম ভরে যাবে। এরপর আরও বলে, আমি জানি না কেস হেরে গেলে কি হবে, আর জিতে গেলেই বা কি হবে। পরিমার কথা শুনে রাভি হেসে ফেলে। এইবার মুখ ঢেকে কোর্টে প্রবেশ করে পারিমা। তাকে এবার বিপক্ষের উকিল প্রশ্ন করতে শুরু করে, আর বিপক্ষের উকিল মানেই ঘুরে ফিরে এদের দিকে দোষ দেবে, তাদেরকে নির্দোষ বানানোর চেষ্টা করবে। তাই উকিল অনেক ধরনের প্রশ্ন করে। সে বলে, লিখিত স্টেটমেন্টস বাদ দিয়ে অন্য ডিটেলস জানতে চায়। করিমা বলে, তারা তাদের মধ্যে পাল্লা দিচ্ছিল কে কতক্ষণ টিকে থাকতে পারে। এবার উকিল বলে, এত কিছু মনে আছে, তাহলে তো আপনার সেন্স ভালোই ছিল। এত ভালো মনে আছে আপনার, কিন্তু অপরাধীদের চিনতে পারেন না, এর মানে এরা অপরাধী নয়। এরপর তো আসে পরিমার ড্রেস নিয়ে, পারিমার স্বেচ্ছায় খুলে দেয়নি তো। এইসব অহেতুক প্রশ্ন শুনে রাভি বারবার অবজেকশন করে, কিন্তু জাজ ম্যাডাম কোনো কথাই শোনে না, তাকে প্রশ্ন করতে দেয়। আবার প্রশ্ন আসে, এত রাতে সে কেন বের হলো? পার্টির কথা আসলে পার্টিতে সে মদ খেয়েছিল কিনা তাও জিজ্ঞেস করা হয়। তাহলে পরিমা সজ্ঞানী ছিল, তাও সে অপরাধীদের চিনতে পারছে না কেন? এইসব প্রশ্ন শুনে আর উত্তর দিতে গিয়ে যেন পরিমার দম বন্ধ হয়ে আসে। এরপর বিপক্ষের উকিল এত প্রেশার করতে থাকে যে কেন সে অপরাধীদের চিনতে পারে না। এইবার পরিমা নিজের ওড়না খুলে মুখ বের করে বলে, আমি তো নিজেকেই চিনতে পারি না। এইবার তার কাটা মুখের চেহারা দেখে আদালত স্তব্ধ হয়ে যায়। তার বিপক্ষের উকিল একটু ইমোশনাল কথা বলেই তার কথায় ফিরে আসে যে তার ক্লায়েন্ট নির্দোষ, ভুল হচ্ছে পরিমা এবার কিছু কথা বলে। এই যে তারই তো দোষ, সে কেন একা একা বের হলো, ছেলে ছাড়া কেন বের হলো? ক্লাস 9-এর স্টুডেন্ট তার নামে বাজে মন্তব্য করে, সেখানে সে তাদেরকে সন্তানের মতো ভাবত। এরপর আর কি বলার আছে তার? সব তারই দোষ। এরপর রাভি বাইরে বের হতে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। এই যে রাভি ছাতা মানবের বিপক্ষে নিজেকে দাঁড় করাচ্ছে, এইটা সে বিপক্ষে তৈরি করেছে। এমনকি এখন আমরা রাভির গাড়ির ওপর কেউ একটা নোট লিখে যায়, ছাতা মানবের পক্ষের লোক। এইটা দেখে রাভি হাসবে না কাঁদবে বুঝতে পারে না। পরের দিন রাভি যখন কোর্টে আসে তখন সঞ্জয়কে দেখে ইশারায় কথা বলতে চায়, কিন্তু সঞ্জয় এড়িয়ে যায়। পরে কোর্ট এরিয়া ঢুকে সে আরেকটা বাচ্চা মেয়ে আর তার বাবার সাথে কথা বলে, তারাও একটা কেস নিয়ে এসেছে। আর তখনই কেউ একজন রবির মুখে কালি ছুঁড়ে দেয় আর বলে, ছাতা মানবের জয় হোক। রাভি তো শকড, কার্তিকও শকড। পরে রাভি ওই অবস্থাতেই কোর্টরুমে যায়। জাজ ম্যাডাম তো এই অবস্থা দেখে ঘাবড়ে যায়, টিস্যু আনতে বলে, কিন্তু রাভি বলে, দরকার নেই, আমি যা বলেছি তার শাস্তি পেয়েছি, ভাগ্যিস এটা কালি, অ্যাসিড না। এরপর জাজ ম্যাডামের অনুমতি নিয়ে কেস শুরু হয়। রাভি বলে, তারা বলেছে তাদের গাড়ি চুরি গেছে, সিসিটিভি ফুটেজ
বানরের কারণে সার্ভার নষ্ট হয়েছে, মেনে নিলাম এসব। তারা আবার বিয়েতে গেছে, ছবিও তুলেছে। এদিকে ভিকটিমের ডিএনএ ম্যাচ করেনি, সে চিনতেও পারেনি কাউকে। সবই মেনে নিলাম, কিছুই প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযুক্ত নির্দোষ। কাল একটা বাচ্চার কেস নিয়ে আসবো, তার সাথেও এমন হলে সেক্ষেত্রেও অপরাধী পার পেয়ে যাবে, তাই না? এবার জাজ তার দিকে প্রমাণ পেশ করতে বলে। রাভি প্রথমে বান্টির বোন শ্বেতাকে প্রশ্ন করার জন্য ডাকে। তাকে প্রশ্ন করে বান্টির সেদিনের জামা নিয়ে, আর জামা যে নতুন তার প্রমাণ আগেই সে কোর্টে পেশ করেছে, কিন্তু শ্বেতা বলে এই জামা আগেও ছিল। এইখানে এই জামা নিয়ে অনেক কথা আসে। এরপর আসে সেই দোকানি যার থেকে জামা কেনা হয়। দীপরাজ তাকে কল করছিল কেন জানতে চায়। দোকানদার বলে ভুলে কল আসে। রাভি বলে ভুলে কল বুঝি 4 মিনিট কথা হয়। এইভাবে রাভি এক একটা প্রশ্ন আনে, আর বিরোধী পক্ষের উকিল তো অবজেকশন জানিয়েও কিছুই করতে পারছিল না। এরপর শেষ সাক্ষী আসে অফিসার সঞ্জয়। সঞ্জয়কে জিজ্ঞেস করা হয় এই যে ডিএনএ স্যাম্পল ছিল সেটা কি চেঞ্জ হতে পারে। সঞ্জয়ের ব্যাপারে কিছুই বলতে চায় না, সে কিছুই জানে না। রাভি তাকে ইমোশনাল ভাবে কাবু করতে চেষ্টা করে, আর অপরদিকে উকিল তো বলে এটা কোর্ট নাকি নাট্যশালা, আর সাক্ষী আনা হয়েছে এমন এক অফিসারকে যার নামে আগেই অনেক দুর্নীতির খবর আছে। এইবার সঞ্জয় ইমোশনাল হয়ে যায়, আর সে তার মনের দুর্বলতা প্রকাশ করে। এমনকি এই যে ডিএনএ স্যাম্পল চেঞ্জ করা হয়েছে এটাও জানায়। যদিও তার কাছে প্রমাণ নেই, তাই কোর্ট তাকে বিশ্বাস করতে পারবে না। তবে এইখানে সিনিয়র অফিসার আশুতোষের কথাও আসে। সব বিচার রাভি এবার জাজ ম্যাডামের উপর ছেড়ে দেয়। এরপর কোর্ট থেকে বের হয়ে কার্তিক আর তার স্ত্রী ভয়েস রেকর্ড নিয়ে ভাবতে থাকে। আস্তে আস্তে ইমোশনাল হয়ে সে সিদ্ধান্ত নেয় সে আরও খুন করবে, মানে সেই দুজনকে সেই খুন করেছে। সে মিস্টার বসুর সঙ্গে এটা নিয়ে কথা বলে। মিস্টার বসু তাকে আর হেল্প করতে পারবে না বলে জানায়, আর কাউকে মেরে আসলেই হিরো হওয়া যায় না। কার্তিক জিজ্ঞেস করে তাহলে কেন সে তাকে দেশের বাইরে পাঠিয়েছিল? মারার জন্যই তো। মিস্টার বসু বলে সেটা আলাদা, সেটা দেশের ভালোর জন্য। কিন্তু কার্তিক শুনতে নারাজ, সে বলে এটাও দেশের ভালোর জন্যই। এদিকে কোর্টে আসার পর দেখা যায় এখানে স্কুলের বাচ্চারাও এসেছে। জাজ ম্যাডাম এটা নিয়ে কথা তোলে, কিন্তু রাভি বলে তারা সব জানে বোঝে, আশা করি তাদের সামনে কথা বলাতে সমস্যা নেই। বিপক্ষের উকিল বলে তারও সমস্যা নেই। এরপর শুনানি শুরু হয়। এইখানে সমীর প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত হয়, আর সিসিটিভি ফুটেজের বিচারে সব প্রমাণ পাওয়া যায়। আর এদিকে সমীরের মেয়েও সাক্ষী দেয় তার বাবার বিরুদ্ধে যে সে তাকে জামা পরাতে দেখেছে, তার মুখে আঘাতের দাগ দেখেছে। এরই মধ্যে কার্তিক থানায় এসে সারেন্ডার করতে চায়। সিনিয়র অফিসার এটা জেনে তাকে অ্যারেস্ট করে কোর্টে আনতে বলে। এদিকে বিপক্ষের উকিল এবার মেয়েকে পার্সোনাল অ্যাটাকের মতো প্রশ্ন করতে শুরু করে। রবি বারবার নিষেধ করে এভাবে জিজ্ঞেস করতে, কিন্তু উকিল জিজ্ঞেস করে তোমার কি মনে হয় তোমার বাবা রেপ করতে পারে? এবার মেয়েটা বলে দেয় সে আগেও করেছে, আমার মাকে। এইবার পুরো কোর্ট নিস্তব্ধ হয়ে যায়। পরে জাজ সমীরকে তার অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি শোনায়। সবশেষে জাজ ম্যাডাম সবকিছু বিচার করে আবারও তদন্ত করতে বলে, যেগুলো কারচুপি হয়েছে আর যার জন্য শাস্তি হয়েছে যাবজ্জীবন। এরপর রাভি তখন কোর্ট থেকে বের হয় আর দেখতে পায় কার্তিককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রাভি তার দিকে ছুটে যায়, কিন্তু সে যাবার আগেই দীপরাজ এসে র্যান্ডম কয়েকটা গুলি করে আর কার্তিক মাটিতে লুটিয়ে পড়ে। রাভি তাকে জড়িয়ে ধরে অ্যাম্বুলেন্স ডাকতে বলে, আর পুলিশ গিয়ে দীপরাজকে অ্যারেস্ট করে। ধ্রুব আর পরিমা ওপর থেকে সবকিছু দেখতে থাকে। জীবন আসলে কতটাই না তুচ্ছ। কার্তিককে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু বাঁচানো আর যায় না। আর মুভির শেষ দিনে পরিমা, বিনয় আর ধ্রুব আবারও স্বাভাবিক জীবনে ফিরে যায়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আপনার সাথে আমি ছিলাম সাইফ বিন রহমান। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।